ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ভোটের রোডম্যাপ এলেই বিনিয়োগ খরা কাটবে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। সুশাসন থাকায় কমেছে অর্থ পাচার, দাবি গভর্নরের। জাতীয় ঐক্যে ফাটলের চেষ্টা সফল হবে না, এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল। সংকট কাটাতে দ্রুত সংস্কার ও নির্বাচন চায় বিএনপি। নির্বাচনের প্রস্তুতি দিয়েছি, সব প্রবাসীকেই পর্যায়ক্রমে আনা হবে ভোটার তালিকায়। একসঙ্গে জাতীয় ও স্থানীয় ভোট অবাস্তব বলছেন সিইসি। দাবি আদায় আলটিমেটাম দিয়ে 1 ঘন্টা পর ঢাকা মাওয়া মহাসড়ক ছাড়ল বৈষম্য বিরোধী ছাত্ররা। দীর্ঘ যানজটে ভোগান্তি। হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক না। আমরা একজন প্রবাসী, এই ভোগান্তি 2 ঘন্টা ধরে আমরা বহা আর ছাড়তেছে না, হারা বাচ্চা লয়ে দেন। ছড়াচ্ছে HMPV ভাইরাস, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ। আক্রান্তদের সংস্পর্শে না যাওয়া ও মাস্ক পরার তাগিদ। এবং বিপিএলের শুরুটা ভালো না হলেও শিরোপা জিততে চান কিংস সভাপতি। ফুটবলের পাশাপাশি জায়ান্ট ক্লাবটির নজর এবার ব্যাডমিন্টনে। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হলে দেশে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জুলাই আগস্টের পর দুর্নীতি অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জুলাই গণ অভ্যুত্থানের পরে মহা সংকটের মধ্যে দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারে অর্থ পাচার, দুর্নীতি আর রিজার্ভ কমে যাওয়ার মতো নানা সংকটে খাদের কিনারায় দাঁড়িয়েছে অর্থনীতি। এমন অবস্থায় বিনিয়োগ খরা কাটানোর প্রত্যয়ে শুক্রবার ঢাকায় শুরু হয়েছে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে। কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগে আগ্রহী হবে বিদেশিরাও। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপে সেখানে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশি স্থানীয় রাজনীতিতে জড়িত হবার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিঅ্যাকশনগুলো, এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। অনুষ্ঠানে রেমিটেন্স সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত 5 মাসে দেশের রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। অল ব্যাংকার্সদেরকে আমি বলবো, অল বড় বড় যারা ক্রয় করে তাদেরকে বলবো, এখানে আমাদের একটা রোল আছে যে প্যানিক ছোঁয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। এমনকি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেবার কথাও জানান গভর্নর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
1904 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে, তবে তাদের এই চেষ্টা সফল হবে না। শনিবার রাজধানীতে এবি পার্টির প্রথম কাউন্সিলে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংকট কাটাতে সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে। সমমনা দল নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, থিওরি দিয়ে চলছে অন্তর্বর্তী সরকার, আর এমনটা চলতে থাকলে মানুষ সংস্কারের ওপর আস্থা হারাবে। রাজনৈতিক অঙ্গনের নতুন শক্তি আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল হলো শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে। 3 বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে সম্মেলনে হাজির হন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, থিওরি দিয়ে সরকার চলে না, এভাবে অন্তর্বর্তী সরকার চললে মানুষ সংস্কারের উপর আস্থা হারাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে, এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। রাজপথে ফেসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলের প্রথম সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে বিভেদের কোনো সুযোগ নেই। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, এখানে আমাদের কোনো বিভেদ নেই। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার এবং নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দিচ্ছে কোনো কোনো মহল। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত করতে না পারেন, তাহলে তো আপনার এই ব্যর্থতা আর ঢেকে রাখতে পারবেন না। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ইসি, এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলছেন, সেই ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেটা সময় বলে দিবে। সকালে সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় সিইসি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে করার যে প্রস্তাব তা অবাস্তব। আরও জানান, ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, আর এবার প্রবাসীরাও ভোট দিতে পারবেন জাতীয় নির্বাচনে। জনমনে অধীর আগ্রহ থাকলেও নানা বাস্তবতায় এখনো ঘোষণা হয়নি জাতীয় নির্বাচনের রোডম্যাপ। কারো কারো মত, জাতীয় নির্বাচনের আগে ভোট হওয়া উচিত স্থানীয় সরকারে। আবার সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, খরচ কমাতে একদিনে হতে পারে জাতীয় ও স্থানীয় নির্বাচন। সিইসি বলছেন, খুব বাস্তবসম্মত নয় এমন চিন্তা। একদিনের নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়, এটা পরিষ্কার। নিবন্ধিত সব দলকে নিয়েই ভোট করতে চায় ইসি। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই বিপ্লবে গণহত্যা চালানোর অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা, কিংবা শেষ পর্যন্ত দলটি ভোটে অংশ নিতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবও দেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কাজ হলো, যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা।
সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সিইসি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। জানান, ইভিএম নয়, ভোট হবে ব্যালটে। প্রবাসীরাও ভোট দিতে পারবেন জাতীয় নির্বাচনে। এছাড়া দ্রুত আইনের আওতায় আনা হবে যারা জড়িত ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে। রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অবলম্বন ছিল স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামল। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এই মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। বলেন, স্বৈরাচার আমলে করা আদানি চুক্তি, রামপাল চুক্তি ও রূপপুর চুক্তি নিয়ে পুনরায় ভাবতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশে ভারত রাষ্ট্রের আধিপত্য স্বরূপ ও করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সর্বজন কথা। সেমিনারে বক্তারা সরকারকে ভারতের সাথে হওয়া সকল আন্তর্জাতিক চুক্তি পুনর্বিবেচনা করার আহ্বান জানান। এ সময় সমাপনী বক্তব্যে আনু মোহাম্মদ আরও বলেন, ভারতের আগ্রাসী মনোভাবের ইন্ধন যোগাচ্ছে বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা। তিনি আরও বলেন, কৌশলগত কারণেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছে ভারত, অন্য কোনো কারণে নয়। তাই বন্ধুত্বের নামে রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো চুক্তি বহাল রাখার যৌক্তিকতা নেই। কেন বিজেপি সরকারকে আমাদের তার কথা মতো চলতে হবে? মোদী সরকারের কথা মতো কেন চলতে হবে? কেন আদানিকে সুবিধা দিতে হবে কিংবা আম্বানিকে সুবিধা দিতে হবে? কেন সুন্দরবনকে ধ্বংস করতে হবে তাদের সুবিধা দেওয়ার জন্য? কেন আমাদের বিমানবন্দর, আমাদের নৌবন্দর, আমাদের সীমান্ত সমস্ত কিছু ভারত রাষ্ট্রের সুবিধা আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হতে দিতে হবে? আগামী 3 থেকে 4 দিনে দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর ঋতুচক্রের ধারাবাহিকতায় এমনটি ঘটছে। এছাড়া মাঘ মাসের শুরু থেকে রাজধানীতে ধাপে ধাপে কয়েকটি মৃদু শৈত্যপ্রবাহ হানা দিতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। পৌষের সূর্য যেন চৈত্রের ঝলকানি দেয় নগর জীবনে। ঋতু বৈচিত্র্যের ধরন হিসেবে প্রকৃতিতে শীত এলেও ধারাবাহিকতা থাকছে না। মাঘ মাস যখন দোরগোড়ায় কড়া নাড়ছে, নাগরিক জীবনে তখনও শীতে সেই কনকনে হিমহাওয়ার দেখা নেই, নেই ঘন কুয়াশাও। ইটপাথরের নগরীতে যেই জনগোষ্ঠী শীত কিংবা গ্রীষ্মে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সেই নিম্নবিত্তরাই এবার শীতের প্রকোপ টের পায়নি। গেছে বছর 3 দিন 4 দিন পরে করছে গোসল। এখন এই শীতের কম আছে দেখে একটু গোসলটা করতে পারি। রাত্রে 3টার সময় হাত পাও শিলা হয়ে গেছে। এখন তো কোনো শিলা বা শিলাই হয়ে নেই। রাতে ওই দেখা যাচ্ছে আপনার এই 1টা 2টার দিকে তখন একটু ঠান্ডা পড়ে বেশি। এসব খেটে খাওয়া মানুষ তীব্র শীতের হাত থেকে আপাত দৃষ্টিতে রেহাই পেলেও প্রকৃতির এমন বৈচিত্র্য মূলত অশনির বার্তাই দেয়। জলবায়ু পরিবর্তন ও অতি নগরায়নের ফলে প্রকৃতি এমন বিরূপ আচরণ করছে বলে মত আবহাওয়াবিদদের। পরিবেশের ভারসাম্য রাখার জন্য গাছপালা একটা বড় ভূমিকা পালন করে। যখনই গাছপালা কমে যাবে তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পরিমাণ কমে যাবে, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু যে উষ্ণায়নের যে অবস্থা সেই দিকে ধাবিত হয়। পৌষের শেষ হলেও আগামী 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী 2-3 দিনে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সেটা 14 তারিখ পর্যন্ত ধারা অব্যাহত থাকবে। এরপর 15 তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে, তখন আবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋতুচক্রের ধারাবাহিকতায় এমন আবহাওয়া হলেও অতিরিক্ত বৃক্ষ নিধন ও অপরিকল্পিত শিল্পায়ন বাড়লে উষ্ণতা আরও বাড়বে বলে জানায় আবহাওয়াবিদরা, যার প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জুলাই বিপ্লবে গণমাধ্যম কর্মীদের ভূমিকা ছিল অতুলনীয়। ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়েও ২৪-এর গণ অভ্যুত্থানে তাদের সাহসী ভূমিকা ছিল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। জানান, জুলাই বিপ্লবে কার কি ভূমিকা ছিল তা জানার চেষ্টা করছে সরকার। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এখনো দেশে বিদেশে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ। আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদের কে দেশে বিদেশে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছিল
নতুন বাংলাদেশ তৈরিতে সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতার কথাও জানান প্রেস সচিব। বলেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই অগাস্টের আমরা শুরু করছি, আমরা জানতে শুরু করছি। জুলাই অগাস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো। খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না, আমরা ভালো রিসার্চ করে জানবো যে কারা কারা এই রোলটা প্লে করেছে। প্রায় 1 ঘন্টা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধের পর আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া এজাহারভুক্ত আসামি তরিকুলকে গ্রেপ্তারে ডেডলাইন দেয় তারা। এর আগে তাদের অবরোধে মহাসড়কের 2 পাশে প্রায় 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী। মুন্সিগঞ্জের ধলেশ্বরী টুল প্লাজা এলাকায় সকাল 11টার পর থেকে একত্রিত হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জের নেতাকর্মীরা। 11:15টায় মাওয়া রোড ব্লকেট করেন শিক্ষার্থীরা। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরে এজাহারভুক্ত আসামিকে থানা থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় এই বিক্ষোভ তাদের। দাবি জানান দ্রুত গ্রেপ্তারের। পুলিশ মেরে থানা থেকে আসামি ছিনতাই হয়েছে, এটা কি স্বাভাবিক? পুলিশের গায়ে সাধারণ পাবলিক হাত দিতে পারে? দেশের ভিতরে যে এরকম হয় তাহলে অন্যায়কারী অপরাধকারী তো আবারও বেড়ে যাবে। দাবির সাথে একাত্মতা জানিয়ে বিক্ষোভে যোগ দেয় জাতীয় নাগরিক কমিটি। রাজনৈতিক দলের নেতারা ওইখানে ধরে নিয়ে এসেছে, জেলখানাটা ধরে নিয়ে এসেছে। এখন দাবি হলো 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমাদের যদি পুলিশিং ব্যবস্থা এত দুর্বল হয়, পুরো বাংলাদেশে কি হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারতেছি পুরো বাংলাদেশে কি হচ্ছে। প্রায় 1 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালনের পর পুলিশের আশ্বাসে 3 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। আসামি যে দল কিংবা গোষ্ঠীর হোক না কেন, তাকে 2 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। চিহ্নিত করা হয়েছে, আমরা অতি সত্বর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বলতে গ্রেফতার এবং তাদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় নিয়ে আসার চেষ্টা এবং অভিযান আমাদের অব্যাহত আছে। এতে 2 পাশে যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যে রোড আটকে হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক না। আমরা একজন প্রবাসী, এই ভোগান্তি 2 ঘন্টা ধরে আমরা বহা আর ছাড়তেছে না, হারা বাস্তা লয়ে দেন। ব্লকেডে শিক্ষার্থী লাঞ্ছনার বিচার ও দ্রুত ছিনিয়ে নেয়া আসামি গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা। আপাতত শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও তাদের দাবি পুলিশ আরও দ্রুততার সাথে কাজ করে জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের হারানো গৌরব ফিরিয়ে আনবে। মাসুদ সুমন, নিউজ 24, মুন্সিগঞ্জ। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। আবার স্বাগত সংবাদে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে HMPV ভাইরাস, যাকে করোনার সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। আর এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু না থাকলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাইরে মাস্ক পরার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে না যাওয়ার তাগিদ চিকিৎসকদের। 5 বছর আগে করোনা মহামারীর উৎপত্তি হয়েছিল চীনে। বিশ্বজুড়ে মারা যায় 70 লাখ মানুষ। সেই চীনেই আবার হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে জাপান, ভারত সহ বিভিন্ন দেশে। HMPV একটি ইনফ্লুয়েঞ্জা গোত্রীয় ভাইরাস। এর সাথে করোনা ভাইরাসেরও গোত্রীয় মিল রয়েছে, তবে এটি করোনার চেয়ে অনেক অনেক গুণ কম সংক্রমণশীল। উত্তর আমেরিকার দেশসমূহ, প্রধানত USA-তে অনেক আগে থেকে এই ভাইরাসটি রয়েছে। চিকিৎসকরা বলছেন HMPV-র লক্ষণ অনেকটা করোনার মতোই। লক্ষণ দেখা যেতে পারে 3 থেকে 6 দিনে। শুরুতে জ্বর, সর্দি কাশি, নাক বন্ধ, গলা ব্যথা হতে পারে। পরে শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, বুকে চাপ অনুভব, বেশি মাত্রার জ্বর, খাবার খেতে অনীহা এবং চামড়ায় র্যাশ বা দানা দেখা দিতে পারে। হতে পারে নিউমোনিয়াও। এই ভাইরাসটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয়
সন এবং 2001 সনে। এরপরে 2014-15-16 সনে প্রফেসর ডক্টর জিয়াউর রহমানের নেতৃত্বে আরেকটি বড় গবেষণা ঢাকায় হয়, সেখানেও এই ভাইরাসটি পাওয়া যায়। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আমাদের দেশের জন্য এই ভাইরাসটি নতুন কোনো কিছু না, এই ভাইরাসের সাথে আমরা অভ্যস্ত। এই ভাইরাসটিতে ভয়ের কিছু নেই। তবে কারো যদি জ্বর সর্দি কাশি হয়, সে ঘরে বসে না থাকে, নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবে। বিশেষজ্ঞরা বলছেন, শিশু, বয়স্ক, দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এই ভাইরাস। করোনা বা ইনফ্লুয়েঞ্জার মতো আক্রান্তের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় এইচএমপিভি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রোগের উপর নজরদারি করে, তারাও কিন্তু এ বিষয়ে কোনো বিশেষ কোনো উদ্বেগ ঘোষণা করেনি, বা যে সমস্ত দেশে এটা ছড়িয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ কিন্তু বলেনি এটা কোনো নতুন কোনো উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি থেকে সুরক্ষা পেতে করোনার মতোই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢাকার পাশাপাশি বাইরে মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের। জানান, কোভিডের টিকা এইচএমপিভির সুরক্ষা দেবে না, নিতে হবে ইনফ্লুয়েঞ্জার টিকা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। দর্শক, চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। সেখানে আছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন, যুক্ত হব তার সাথে। মৌরিন, এবার তো ছুটির দিনগুলোতে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় আমরা দেখছি ক্রেতা দর্শনার্থীদের। বিক্রেতারা সন্তুষ্ট কিনা, আর ক্রেতারা দরদামের ব্যাপারে কি বলছেন? আন্তর্জাতিক বাণিজ্য মেলার 11তম দিনে আছে এবং সকাল 10টায় কিন্তু মূল ফটক খুলে দেওয়া হয়েছে। 10টায় মূল ফটক খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে এবং ক্রেতা দর্শনার্থীরা আসতে শুরু করেছে। টিকিট ছাড়া গতকাল 20,000 দর্শনার্থী ঢুকে যাওয়ার পর কিন্তু টিকিট দ্বারে, প্রবেশ দ্বারে আসলে অনেকটাই নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ পর্যন্ত 5.5 লাখ মানুষের কিন্তু সমাগম হয়েছে বাণিজ্য মেলায়। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে গৃহস্থালী পণ্যের দিকে কিন্তু ক্রেতাদের অনেকটাই ঝোঁক। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে গৃহস্থালী পণ্যটাই বেশি বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় যে পণ্যগুলো আছে সেগুলোর প্রতি ক্রেতাদের ঝোঁক রয়েছে, যেহেতু অন্যান্য স্টলগুলোর দামের তুলনায় দেশীয় পণ্যের দামটা কিছুটা কম, সেই জায়গা থেকে ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন দেশীয় পণ্য কিনতে। এবং তারা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটাও কিন্তু বেশ করছেন। এবং বিশেষ করে ভিড় লক্ষ্য করা যে স্টলগুলোতে যাচ্ছে, সেই স্টলগুলোতে কিন্তু ক্রেতারা আসলে মূলত কিনতেই আসছেন এবং কিছু কিছু ক্রেতা এখনো দেখে যাচ্ছেন, যারা দেখা শেষ হলে তারা কিনতে পারবেন বলে আশা রাখছেন বিক্রেতারা। এবং 2025 সালের বাণিজ্য মেলায় কিন্তু যুক্ত হয়েছে বেশ কিছু নতুনত্ব। জুলাই আগস্টে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছে শহীদ মুগ্ধ ও আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। সেই জায়গা থেকেও ক্রেতারা বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং প্রথমবারের মতো এবার অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এই 5.5 লাখ টিকিটের মধ্যে কিন্তু 70% টিকিটই অনলাইনের মাধ্যমে কাটা হয়েছে এবং এই জায়গা থেকে যারা ইজারাদার রয়েছে তারাও কিন্তু অনেকটাই সন্তুষ্ট বলে আশা করছেন এবং যত দিন বাড়বে ক্রেতার সমাগম বাড়বে বলে আশা বিক্রেতাদের। মৌরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মৌরিন মৌ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। মেরিল বেবি লোশন। আবার স্বাগত জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 4 দিন ধরে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহর। দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে না আসায় লস অ্যাঞ্জেলসকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কোনো কোনো জায়গায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছারখার এলাকার পর এলাকা।
আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে 10,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। হারিকেনের মতো তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর জানান, পানি না পাওয়ায় ব্যর্থ হচ্ছে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা। দুর্যোগের মধ্যেও লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। মোকাবেলায় একটি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আরও তীব্র পূর্বাভাস থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় লাল পতাকা সতর্কতা জারি করেছেন প্রশাসন। লস অ্যাঞ্জেলসকে যুদ্ধক্ষেত্র আখ্যা দিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ঙ্কর দাবানল আগে কখনো হয়নি। যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরো অর্থ দেয়া হবে। দাবানল নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পানি সংকটের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনেও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় একটি কারণ। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। চন্দ্রা, নিউজ 24। খেলা খবর। বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগ ফুটবলে দিনের একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে হারালো ঢাকা আবাহনী। দলের হয়ে জোড়া গোল করেছেন ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। মুন্সিগঞ্জের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শুরু থেকেই দুর্বল প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর ওপর চেপে বসে ঢাকা আবাহনী। 42 মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন ইব্রাহিম। দ্বিতীয়ার্ধের শুরুতে এনামুল গাজীর গোলে আবারও এগিয়ে যায় আকাশী নীলরা। 66 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান 3-0 করেন ইব্রাহিম। 5 মিনিট পরে আবারও চট্টগ্রাম আবাহনীর জালে বল জড়ান বদলি খেলোয়াড় আসাদুল মোল্লা। বড় জয় নিয়ে টেবিলের 2 নম্বরে উঠে এলো মারুফুল হকের শিষ্যরা। বিপিএল এর শুরুটা মন মতো না হলেও লিগের হেক্সা শিরোপা জেতার লক্ষ্য কিংস সভাপতি ইমরুল হাসানের। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন বিদেশি খেলোয়াড় খুঁজছে কিংস। এছাড়া ফুটবলের বাইরে ব্যাডমিন্টন সহ অন্য খেলাগুলোর সাথে ভবিষ্যতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে বসুন্ধরা কিংসের। বিপিএল এর শুরুটা খুব ভালো হয়নি কিংসের। প্রথম লেগের বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট হারিয়েছে তিতার শিষ্যরা। তবে সব প্রতিকূলতা কাটিয়ে ধীরে ধীরে আপন রূপে ফেরা শুরু করেছে বসুন্ধরা কিংস। কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, শুরুটা ভালো না হলেও শিরোপার দিকেই নজর তাদের। এবছরের লিগটা আমাদের খুব ভালোভাবে শুরু হয়নি, আস্তে আস্তে আমাদের প্লেয়ার আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছে। টানা ষষ্ঠ শিরোপা জয়ের মঞ্চ তৈরি করতে ভবিষ্যতে কিংসে যোগ দিবেন বেশ কিছু বিদেশি ফুটবলার। অন্যদিকে নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংস অংশ নিবে কিনা এমন প্রশ্নে ইমরুল হাসান জানান, পুল পদ্ধতিতে লিগ আয়োজন করলে তাতে অংশ নিবে না বসুন্ধরা কিংস। গত নারী লিগ অংশ না করলেও এর আগের 3টি নারী লিগে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো সহজেই নারী লিগে অংশগ্রহণ করা আমাদের ঐকান্তিক ইচ্ছা আছে। কিন্তু আমরা যা শুনেছি, যদি কোনো পুল প্রথা চালু হলে বসুন্ধরা কিংস সাথে অংশগ্রহণ করবে না। এছাড়া দেশের ফুটবলে অবদান রাখার পাশাপাশি ব্যাডমিন্টন সহ অন্য বেশ কিছু খেলায় যুক্ত হতে পারে বসুন্ধরা কিংস, জানান কিংস সভাপতি। বসুন্ধরা কিংস ফুটবলে যেমন আসছি, আমরা পাশাপাশি আগামী সিজনগুলোতে হয়তো প্রচলিত যে সমস্ত খেলা আছে শুরুতে যেমন দাবা, ব্যাডমিন্টন ইত্যাদিতে আমরা হয়তো বসুন্ধরা কিংস আসবো। এছাড়া হুট করে ঘরোয়া লিগের সূচি পরিবর্তন আনাতে কিংসের কিছুটা অসুবিধা হলেও ফুটবলের স্বার্থে তা মেনে নিয়েছেন বলেও জানান ইমরুল হাসান। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।